তাহাদের গ্রামে নদী নাই, পুষ্করিণী আছে, কিন্তু তাহাতে নামিতে দেওয়া হয় না। সুতরাং এ সৌভাগ্য তাহার ইতিপূর্বে ঘটে নাই। ঘাটে গিয়া সে স্থির হইয়া তেল মাখিল এবং উপর হইতে হাঁটু জলে লাফাইয়া পড়িল। তাহার পর কিছুক্ষণ মাতামাতি করিয়া স্নান সারিয়া কোলে চড়িয়া যখন ফিরিয়া আসিল, তখন মাতা পুত্রে বিলক্ষণ সদ্ভাব হইয়া গিয়াছে। ছেলে কোলে করিয়া কুসুম সুমুখে আসিল। মুখ তাহার সম্পূর্ণ অনাবৃত, মাথার আঁচল ললাট স্পর্শ করিয়াছিল মাত্র। যাইবার সময় সে মন খারাপের কথা বলিয়া গিয়াছিল, কিন্তু দুঃখ কষ্টের আভাস মাত্রও সে মুখে দেখিতে পাইল না, বরং সদ্য বিকশিত গোলাপের মতো ওষ্ঠাধার চাপা হাসিতে ফাটিয়া পড়িতেছিল। তাহার আচরণে সংকোচ বা কুণ্ঠা একেবারেই নাই। সহজভাবে কহিল, এবার তুমি যাও, স্নান করে এসো, তারপরে খাবে, তারপরে খেয়ে একটু ঘুমোবে, তারপরে যাও, আমি জানি নে, এই গামছা নাও, আর দেরি করো না বলিয়া সে সহাস্যে গামছাটা স্বামীর গায়ের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। বৃন্দাবন গামছা ধরিয়া ফেলিয়া একবার মুখ ফিরাইয়া একটা অতি দীর্ঘশ্বাস অলক্ষ্যে মোচন করিয়া শেষে কহিল, বরং তুমি বিলম্ব করো না, চরণকে যা হোক দুটো খাইয়ে দাও, আমাদের বাড়ি যেতেই হবে। যেতে হবে কেন? গাড়ি ফিরে গেলেই মা বুঝতে পারবেন। ঠিক সেই জন্যেই গাড়ি ফিরে যায়নি, একটু আগে গাছতলায় দাঁড়িয়ে আছে। সংবাদ শুনিয়া কুসুমের হাসি মুখ মলিন হইয়া গেল। শুষ্ক মুখে ক্ষণকাল স্থির থাকিয়া মুখ তুলিয়া বলিল, তাহলে আমি বলি, মায়ের অমতে এখানে তোমার আসাই উচিত হয়নি। তাহার গুঁড়ো অভিমানের সুর লক্ষ্য করিয়া বৃন্দাবন হাসিল, কিন্তু সে হাসিতে আনন্দ ছিল না। তারপরে সহজভাবে বলিল, আমি এমন হয়ে মানুষ হয়েছি কুসুম, যে মায়ের অমতে এ বাড়িতে কেন, এ গ্রামেও পা দিতে পারতুম না। যাক, যে কথা শেষ হয়ে গেছে সে কথা তুলে কোনো পক্ষেরই আর লাভ নেই, তোমারও না আমারও না। যাও, আর দেরি করো না, ওকে খাইয়ে দাওগে বলিয়া বৃন্দাবন ফিরিয়া গিয়া আসনে বসিল। কুসুম চোখের জল চাপিয়া মৌন অধমুখে ছেলে লইয়া ঘরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে পিতা পুত্রে গাড়ি চড়িয়া যখন গৃহে ফিরিয়া চলিল, তখন পথে চরণ জিজ্ঞাসা করিল, বাবা, মা অত কাঁদছিল কেন? বৃন্দাবন আশ্চর্য হইয়া বলিল, তোর মা হয় কে বলে দিলে রে? চরণ জোর দিয়া কহিল, হাঁ, আমার মাই তো হয়, হয় না? বৃন্দাবন ও কথার জবাব না দিয়া জিজ্ঞাসা করিল, তুই থাকতে পারিস তোর মায়ের কাছে? চরণ খুশি হইয়া মাথা নাড়িয়া বলিল, পারি বাবা। আচ্ছা বলিয়া বৃন্দাবন মুখ ফিরাইয়া গাড়ির একধারে শুইয়া পড়িল এবং রৌদ্রতপ্ত স্বচ্ছ আকাশের পানে চাহিয়া রহিল। পরদিন অপরাহ্ন বেলায় কুসুম নদীতে জল আনিবার জন্য সদর দরজায় শিকল তুলিয়া দিতেছিল। একটি 12-13 বছরের বালক এদিকে ওদিকে চাহিয়া কাছে আসিয়া বলিল, তুমি কুঞ্জ বৈরাগীর বাড়ি দেখিয়ে দিতে পারো? পারি। তুমি কোথা থেকে আসছো? বাড়ল থেকে। পণ্ডিত মশাই চিঠি দিয়েছেন বলিয়া সে মলিন উত্তরীয়ের মধ্যে হাত দিয়া একখানি চিঠি বাহির করিয়া দেখাইল। কুসুমের শিরার রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। চাহিয়া দেখিল ওপরে তাহারই নাম। খুলিয়া দেখিল অনেক লেখা, বৃন্দাবনের স্বাক্ষর। কি কথা লেখা আছে তাহাই জানিবার উন্মত্ত আগ্রহ সে প্রাণপণে দমন করিয়া ছেলেটিকে ভিতরে ডাকিয়া আনিয়া প্রশ্ন করিল, তুমি পণ্ডিত মশাই কাকে বলছিলে? কে তোমার হাতে চিঠি দিলে? ছেলেটি আশ্চর্য হইয়া বলিল, পণ্ডিত মশাই দিলেন। কুসুম পাঠশালার কথা জানিত না, বুঝিতে না পারিয়া আবার প্রশ্ন করিল, তুমি চরণের বাপকে চেনো? চিনি, তিনিই তো পণ্ডিত মশাই। তার কাছে তুমি পড়ো?
আমি পড়ি, পাঠশালে আরও অনেক পড়ো আছে। কুসুম উৎসুক হইয়া উঠিল এবং তাহাকে প্রশ্ন করিয়া এ সম্বন্ধে সমস্ত জানিয়া লইল। পাঠশালা বাটিতে প্রতিষ্ঠিত, বেতন লাগে না, পণ্ডিত মশাই নিজেই স্লেট, পেন্সিল প্রভৃতি কিনিয়া দেন। যে সকল দরিদ্র ছাত্র দিনের বেলায় অবকাশ পায় না, তাহারা সন্ধ্যার সময় পড়িতে আসে এবং ঠাকুরের আরতি শেষ হইয়া গেলে প্রসাদ খাইয়া কলরব করিয়া ঘরে ফিরিয়া যায়। 2 জন বয়স্ক ছাত্র পাঠশালে ইংরাজি পড়ে ইত্যাদি যাবতীয় তথ্য জানিয়া লইয়া কুসুম ছেলেটিকে মুড়ি, বাতাসা প্রভৃতি দিয়া বিদায় করিয়া দিয়া চিঠি খুলিয়া বসিল। সুখের স্বপ্ন কে যেন প্রবল ঝাঁকানি দিয়া ভাঙিয়া দিল। পত্র তাহাকে লেখা বটে, কিন্তু একটা সম্ভাষণ নাই, একটা স্নেহের কথা নাই, একটু আশীর্বাদ পর্যন্ত নাই। অথচ এই তার প্রথম পত্র। ইতিপূর্বে আর কেহ তাহাকে পত্র লেখে নাই সত্য, কিন্তু সে তার সঙ্গিনীদের অনেকেরই প্রেমপত্র দেখিয়াছে। তাহাতে ইহাতে কি কঠোর প্রভেদ! আগাগোড়া কাজের কথা, কুঞ্জনাথের বিবাহের কথা। এ কথা বলিতেই সে কাল আসিয়াছিল। বৃন্দাবন জানাইয়াছে মা সম্বন্ধ স্থির করিয়াছেন এবং সমস্ত ব্যয়ভার তিনিই বহিবেন। সব দিক দিয়াই এ বিবাহ প্রার্থনীয়, কেননা ইহাতে কুঞ্জনাথের এবং সেই সঙ্গে তাহারও সাংসারিক দুঃখ কষ্ট ঘুচিবে। এই ইঙ্গিতটা প্রায় স্পষ্ট করিয়াই দেওয়া হইয়াছে। একবার শেষ করিয়া সে আর একবার পড়িবার চেষ্টা করিল, কিন্তু এবার সমস্ত অক্ষরগুলা তাহার চোখের সম্মুখে নাচিয়া বেড়াইতে লাগিল। সে চিঠিখানা বন্ধ করিয়া ফেলিয়া কোনো মতে ঘরে আসিয়া শুইয়া পড়িল। তাহাদের এত বড় সৌভাগ্যের সম্ভাবনাও তাহার মনের মধ্যে এক বিন্দু পরিমাণও আনন্দের আভাস জানাইতে পারিল না। মাসখানেক হইল, কুঞ্জনাথের বিবাহ হইয়া গিয়াছে। বৃন্দাবন সেদিন হইতে আর আসে নাই। বিবাহের দিনেও জ্বর হইয়াছে বলিয়া অনুপস্থিত ছিল। মা চরণকে লইয়া শুধু সেই দিনটির জন্য আসিয়াছিলেন, কারণ গৃহদেবতা ফেলিয়া রাখিয়া কোথাও তাহার থাকিবার জো ছিল না। শুধু চরণ আরও 5-6 দিন ছিল। মনের মতন নূতন মা পাইয়াই হোক বা নদীতে স্নান করিবার লোভেই হোক, সে ফিরিয়া যাইতে চাহে নাই। পরে তাহাকে জোর করিয়া লইয়া যাওয়া হইয়াছিল। সেই অবধি কুসুমের জীবন দুর্ভর হইয়া উঠিয়াছিল। এই বিবাহ না হইতেই সে যে সমস্ত আশঙ্কা করিয়াছিল, তাহাই এখন অক্ষরে অক্ষরে ফলিবার উপক্রম করিতেছিল। দাদাকে সে ভালো মতেই চিনিত, ঠিক বুঝিয়াছিল। দাদা শাশুড়ির পরামর্শে এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া ঘর জামাই হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিবে। ঠিক তাহাই হইয়াছিল। যে মাথায় টোপর পরিয়া কুঞ্জ বিবাহ করিতে গিয়াছিল, সেই মাথায় আর ধামা বহিতে চাহিল না। নলডাঙ্গার লোক শুনিলে কি বলিবে? বিবাহের সময় বৃন্দাবনের জননী কৌশল করিয়া কিছু নগদ টাকা দিয়াছিলেন। তাহাতে কিছু মাল খরিদ করিয়া বাহিরে পথের ধারে একটা চালা বাঁধিয়া সে মণিহারির দোকান খুলিয়া বসিল। 1 পয়সাও বিক্রি হইল না। অথচ এই 1 মাসের মধ্যেই সে নূতন জামা কাপড় পরিয়া, জুতা পায়ে দিয়া 3-4 বার শ্বশুরবাড়ি যাতায়াত করিল। পূর্বে কুঞ্জ কুসুমকে ভারী ভয় করিত, এখন আর করে না। চাল ডাল নাই জানাইলে সে চুপ করিয়া দোকানে গিয়া বসে, না হয় কোথায় সরিয়া যায়। সমস্ত দিন আসে না। চারিদিকে চাহিয়া কুসুম প্রমাদ গণিল। তাহার যে কয়েকটি জমানো টাকা ছিল, তাহাই খরচ হইয়া প্রায় নিঃশেষ হইয়া আসিল। তথাপি কুঞ্জ চোখ মেলিল না। নূতন দোকানে বসিয়া সারা দিন তামাক খায় এবং ঝিমায়। লোক জুটিলে শ্বশুরবাড়ির গল্প এবং নূতন বিষয় আশয়ের ফর্দ তৈয়ার করে। সেদিন সকালে উঠিয়া কুঞ্জ নূতন বার্নিশ করা জুতায় তেল মাখাইয়া চকচকে করিতেছিল। কুসুম রান্নাঘর হইতে বাহিরে আসিয়া ক্ষণকাল চাহিয়া কহিল, আবার আজও নলডাঙ্গায় যাবে বুঝি? বলিয়া
কুঞ্জ নিজের মনে কাজ করিতে লাগিল। খানিক পরে কুসুম মৃদুস্বরে কহিল, সেখানে এই তো সেদিন গিয়েছিলে দাদা, আজ একবার আমার চরণকে দেখে এসো না। অনেকদিন ছেলেটার খবর পাইনি, বড় মন খারাপ হয়ে আছে। কুঞ্জ উত্ত্যক্ত হইয়া কহিল, তোর সবটাতেই মন খারাপ হয়, সে ভালো আছে। কুসুমের রাগ হইল, কিন্তু সংবরণ করিয়া বলিল, ভালোই থাক, তবু একবার দেখে এসোগে, শ্বশুরবাড়ি কাল যেও। কুঞ্জ গরম হইয়া উঠিল, কাল গেলে কি করে হবে? সেখানে একটি পুরুষ মানুষ পর্যন্ত নাই। ঘর বাড়ি বিষয় আশয় কি হচ্ছে না হচ্ছে সব ভার আমার মাথায়। আমি একা মানুষ কত দিক সামলাবো বলতো? দাদার কথার ভঙ্গিতে এবার কুসুম রাগিয়াও হাসিয়া ফেলিল। হাসিতে হাসিতে বলিল, পারবে সামলাতে দাদা, তোমার পায়ে পড়ি, আজ একবারটি যাও। কি জানি কেন সত্যি তার জন্যে বড় মন কেমন হচ্ছে। কুঞ্জ জুতা জোড়াটা হাত দিয়া ঠেলিয়া অতি রুক্ষ স্বরে কহিল, আমি পারবো না যেতে। বৃন্দাবন আমার বিয়ের সময় আসেনি কেন? এতই কি সে আমার চেয়ে বড়লোক যে একবার আসতে পারলে না? শুনি। কুসুমের উত্তরোত্তর অসহ্য হইয়া উঠিতেছিল, তথাপি সে শান্তভাবে বলিল, তার জ্বর হয়েছিল যে। হয়নি। নলডাঙায় বসে মা খবর শুনে বললেন, মিছে কথা, চালাকি। তাকে ঠকানো সোজা কাজ নয় কুসুম, তিনি ঘরে বসে রাজ্যের খবর দিতে পারেন। তুই তা জানিস? নেমক হারাম আর কাকে বলে? একেই বলে। আমি তার মুখ দেখতেও চাই নে। বলিয়া কুঞ্জ গম্ভীরভাবে রায় দিয়া উঠিয়া দাঁড়াইয়া জুতা পায়ে দিল। কুসুম বজ্রাহতের মতো কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে বলিল, নেমক হারাম তিনি? নুন তাকে সেই দিন বেশি খাইয়েছিলে, যেদিন ডেকে এনে ভয়ে পালিয়ে গিয়েছিলে। দাদা, তুমি এমন হয়ে যেতে পারো এ বোধ করি আমি স্বপ্নেও ভাবতে পারতুম না। কুঞ্জর তরফে এ অভিযোগের জবাব ছিল না, তাই সে যেন শুনিতেই পাইল না। এই রকম ভাব করিয়া দাঁড়াইয়া রহিল। কুসুম পুনরায় কহিল, যা তুমি তোমার বিষয় আশয় বলছ সে কার হতো? কে তোমার বিয়ে দিয়ে দিলে? কুঞ্জ ফিরিয়া দাঁড়াইয়া জবাব দিল, কে কার বিয়ে দিয়ে দেয়? মা বলেন, ফুল ফুটলে কেউ আটকাতে পারে না, বিয়ে আপনি হয়। আপনি হয়? হয় তো। কুসুম আর কথা কহিল না, ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। লজ্জায় ঘৃণায় তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। ছি ছি, এসব কথা যদি তাহারা শুনিতে পান, শুনিলে প্রথমেই তাহাদের মনে হইবে এই দুটি ভাই বোন এক ছাঁচে ঢালা। মিনিট 20 পরে নূতন জুতার মচমচ শব্দ শুনিয়া কুসুম বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিল, কবে ফিরবে? কাল সকালে। আমাকে বাড়িতে একা ফেলে রেখে যেতে তোমার ভয় করে না? লজ্জা হয় না? কেন, এখানে কি বাঘ ভাল্লুক আছে যে তোকে খেয়ে ফেলবে? আমি সকালেই তো ফিরে আসব। বলিয়া কুঞ্জ শ্বশুরবাড়ি চলিয়া গেল। কুসুম ফিরিয়া গিয়া জ্বলন্ত উনানে জল ঢালিয়া দিয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িল। অনুতপ্ত দুষ্কৃতকারী নিরুপায় হইলে যেমন করিয়া নিজের অপরাধ স্বীকার করে, ঠিক তেমনি মুখের চেহারা করিয়া বৃন্দাবন জননীর কাছে আসিয়া বলিল, আমাকে মাপ করো মা, হুকুম দাও, আমি খুঁজে পেতে তোমাকে একটি দাসী এনে দিই। চিরকাল এই সংসার ঘাড়ে নিয়ে তোমাকে সারা হয়ে যেতে আমি কিছুতেই দেব না। মা ঠাকুর ঘরে পূজার সাজ প্রস্তুত করিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি করবি? তোমার দাসী আনব, যে চরণকে দেখবে তোমার সেবা করবে, আবশ্যক হলে এই ঠাকুর ঘরের কাজ করতেও পারবে। হুকুম দেবে তো মা? প্রশ্ন করিয়া বৃন্দাবন উৎসুক ব্যথিত দৃষ্টিতে জননীর মুখের পানে চাহিয়া রহিল। মা এবার বুঝিলেন, কারণ স্বজাতি ভিন্ন এ ঘরে প্রবেশাধিকার সাধারণ দাসীর ছিল না। কিছুক্ষণ মৌন থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি তুই সত্যি বলছিস বৃন্দাবন?
সত্যি বই কি মা? ছেলেবেলা মিথ্যে কথা বলে থাকি তো সে তুমি জানো, কিন্তু বড় হয়ে তোমার সামনে কখনো তো মিথ্যে বলিনি মা। আচ্ছা, ভেবে দেখি বলিয়া মা একটু কাজে মন দিলেন। বৃন্দাবন সুমুখে আসিয়া বলিল, সে হবে না মা, তোমাকে আমি ভাবতে সময় দেব না। যা হোক একটা হুকুম নিয়ে এ ঘর থেকে বার হব বলে এসেছি, হুকুম নিয়েই যাব। কেন ভাবতে সময় দিবি নে? তার কারণ আছে মা, তুমি ভেবেচিন্তে যা বলবে সে শুধু তোমার নিজের কথাই হবে, আমার মায়ের হুকুম হবে না। আমি ভালো মন্দ পরামর্শ চাই নে, শুধু অনুমতি চাই। মা মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, কিন্তু একদিন যখন অনুমতি দিয়েছিলুম, সাধাসাধি করেছিলুম, তখন তো শুনিসনি বৃন্দাবন। তা জানি, সেই পাপের ফলই এখন চারিদিক থেকে ঘিরে ধরেছে বলিয়া বৃন্দাবন মুখ নত করিল। সে যে এখন শুধু তাহাকেই সুখী করিবার জন্য এই প্রস্তাব উত্থাপন করিয়াছে এবং ইহা কাজে পরিণত করিতে তাহার কিরূপ বাজিবে ইহা নিশ্চিত বুঝিয়া মার চোখে জল আসিল। তিনি সংক্ষেপে কহিলেন, এখন থাক বৃন্দাবন, দুদিন পরে বলবো। বৃন্দাবন জেদ করিয়া কহিল, যে কারণে ইতস্তত করছো মা, তা দুদিন পরেও হবে না। যে তোমাকে অপমান করেছে, ইচ্ছে হয় তাকে তুমি ক্ষমা করো, কিন্তু আমি করব না। আর পারি নে মা, আমাকে অনুমতি দাও, আমি একটু সুস্থ হয়ে বাঁচি। মা মুখ তুলিয়া আবার চাহিলেন, ক্ষণকাল ভাবিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, অনুমতি দিলুম। এ নিঃশ্বাসের মর্ম বৃন্দাবন বুঝিল, কিন্তু সেও আর কথা কহিল না। নিঃশব্দে পায়ে মাথা ঠেকাইয়া পায়ের ধুলো মাথায় লইয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল। পণ্ডিত মশাই, আপনার চিঠি বলিয়া পাঠশালের এক ছাত্র আসিয়া একখানা পত্র হাতে দিল। মা ভিতর হইতে জিজ্ঞাসা করিলেন, কার চিঠি বৃন্দাবন? জানি নে মা, দেখি বলিয়া বৃন্দাবন অন্য মনস্কের মতো নিজের ঘরে চলিয়া গেল। খুলিয়া দেখিল, মেয়েলি অক্ষরে পরিষ্কার স্পষ্ট লেখা, কাটাকুটি নাই, বর্ণাশুদ্ধি নাই। উপরে শ্রীচরণ কমলেশু পাঠ লেখা আছে, কিন্তু নিচে দস্তখত নাই। কুসুমের হস্তাক্ষর সে পূর্বে না দেখিলেও তৎক্ষণাৎ বুঝিল ইহা তাহারই পত্র। সে লিখিয়াছে, দাদাকে দেখিলে এখন তুমি আর চিনিতে পারিবে না। কেন, তাহা অপরকে কিছুতেই বলা যায় না, এমনকি তোমাকে বলিতেও আমার লজ্জায় মাথা হেঁট হইতেছে। তিনি আবার আজিও শ্বশুরবাড়ি গেলেন, হয়তো কাল ফিরিবেন, নাও ফিরিতে পারেন। কারণ বলিয়া গিয়াছেন, এখানে বাঘ ভাল্লুক নাই, একা পাইয়া আমাকে কেহ খাইয়া ফেলিবে এ আশঙ্কা তাহার নাই। তোমার অত সাহস যদি না থাকে, আমার চরণকে দিয়া যাও। সকালে দাদার উপর অভিমান করিয়া কুসুম উনানে জল ঢালিয়া দিয়াছিল, আর তাহা জলে নাই। সারাদিন অভুক্ত, ভয়ে ভাবনায় সহস্রবার ঘর বার করিয়া যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, কেহ আসিবে এ ভরসা আর যখন রহিল না, এবং নির্জন নিস্তব্ধ বাটিতে সমস্ত রাত্রি নিজেকে নিছক একাকী কল্পনা করিয়া যখন বারংবার তাহার গায়ে কাঁটা দিতে লাগিল, এমনি সময়ে বাহিরে চরণের সুতীক্ষ্ণ কণ্ঠের মাতৃসম্বোধন শুনিয়া তাহার জলমগ্ন মন অতল জলে যেন অকস্মাৎ মাটিতে পা দিয়া দাঁড়াইল। সে ছুটিয়া আসিয়া চরণকে কোলে তুলিয়া লইল এবং তার মুখ নিজের মুখের ওপর রাখিয়া সে যে একলা নহে ইহাই প্রাণ ভরিয়া অনুভব করিতে লাগিল। চরণ চাকরের সঙ্গে আসিয়াছিল। রাত্রে আহারাদির পরে কুঞ্জনাথের নূতন দোকানে তাহার স্থান করা হইল। বিছানায় শুইয়া ছেলেকে বুকের কাছে টানিয়া কুসুম নানাবিধ প্রশ্ন করিয়া শেষে চুপি চুপি জিজ্ঞাসা করিল, হাঁ চরণ, তোমার বাবা কি করছেন? চরণ ধড়ফড় করিয়া উঠিয়া তাহার জামার পকেট হইতে একটা ছোট্ট পুটুলি আনিয়া তাহার হাতে দিয়া বলিল, আমি ভুলে গেছি মা, বাবা তোমাকে দিলেন।
কুসুম হাতে লইয়া বুঝিল তাহাতে টাকা আছে। চরণ কহিল, দিয়েই বাবা চলে গেলেন। কুসুম ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে চলে গেলেন রে? চরণ হাত তুলিয়া বলিল, ওই যে কোথা থেকে। এপারে এসেছিলেন তিনি? চরণ মাথা নাড়িয়া কহিল, হাঁ, এসেছিলেন তো। কুসুম আর কোনো প্রশ্ন করিল না, নিদারুণ অভিমানে স্তব্ধ হইয়া পড়িয়া রহিল। সেই যেদিন দ্বিপ্রহরে তিনি এক বিন্দু জল পর্যন্ত না খাইয়া চরণকে লইয়া চলিয়া গেলেন, সেও রাগ করিয়া দ্বিতীয় অনুরোধ করিল না, বরং শক্ত কথা শুনাইয়া দিল। তখন হইতে আর একটি দিনও তিনি দেখা দিলেন না। আগে এই পথে তাহার কত প্রয়োজন ছিল, এখন সে প্রয়োজন একেবারে মিটিয়া গিয়াছে। তাহার মিটিতে পারে, কিন্তু অন্তর্যামী জানেন সে কেমন করিয়া দিনের পর দিন প্রভাত হইতে সন্ধ্যা কাটাইতেছে। পথে গরুর গাড়ির শব্দ শুনিলেও তাহার শিরার রক্ত কিভাবে উদ্দাম হইয়া ওঠে, এবং কি আশা করিয়া সে আড়ালে দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া থাকে। দাদার বিবাহের রাত্রে আসিলেন না, আজ আসিয়াও দ্বারের বাহির হইতে নিঃশব্দে ফিরিয়া গেলেন। তাহার সেদিনের কথা মনে পড়িল। দাদা যেদিন বালা ফিরাইতে গিয়া তাহার মুখ হইতে শুনিয়া আসিয়াছিল, ভগবান তাহাদের জিনিস তাহাদিগকেই প্রত্যর্পণ করিয়া দিয়াছেন। অবশেষে সত্যই এই যদি তাহার মনের ভাব হইয়া থাকে, সে নিজে আঘাত দিতে তো বাকি রাখে নাই, বারংবার প্রত্যাখ্যান করিয়াছে, মাকেও অপমান করিতে ছাড়ে নাই। ক্ষণকালের নিমিত্ত সে কোনো মতেই ভাবিয়া পাইল না সেদিন এত বড় দুর্মতি তাহার কি করিয়া হইয়াছিল। যে সম্বন্ধ সে চিরদিন প্রাণপণে অস্বীকার করিয়া আসিয়াছে, এখন তাহারই বিরুদ্ধে তাহার সমস্ত দেহ মন বিদ্রোহ করিয়া উঠিল। সে ভয়ানক ক্রুদ্ধ হইয়া তর্ক করিতে লাগিল, কেন, এ কি আমার নিজের হাতে গড়া সম্বন্ধ যে আমি না না করিলেই তাহা উড়িয়া যাইবে? তাই যদি যাইবে, সত্যই তিনি যদি স্বামী নন, হৃদয়ের সমস্ত ভক্তি আমার, অন্তরের সমস্ত কামনা আমার, তাহারই উপরে এমন করিয়া একাগ্র হইয়া উঠিয়াছে কি জন্য? শুধু একটি দিনের দুটো তুচ্ছ সাংসারিক কথাবার্তায়, একটি বেলার অতি ক্ষুদ্র একটুখানি সেবায় এত ভালোবাসা আসিল কোথা দিয়া? সে জোর করিয়া বারংবার বলিতে লাগিল, কখনো সত্য নয়, আমার দুর্নাম কিছুতেই সত্য হইতে পারে না, এ আমি যে কোনো শপথ করিয়া বলিতে পারি। মা শুধু অপমানের জ্বালায় আত্মহারা হইয়া এই দূরপনেয় কলঙ্ক আমার সঙ্গে বাঁধিয়া দিয়া গিয়াছেন। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার মনে মনে বলিল, মা মরিয়াছে, সত্য মিথ্যা প্রমাণ হইবার আর পথ নাই। কিন্তু আমি যাই বলি না কেন, তিনি নিজে তো জানেন আমিই তার ধর্মপত্নী। তবে কেন তিনি আমার এই অন্যায় স্পর্ধা গ্রাহ্য করিবেন? কেন জোর করিয়া আসেন না? কেন আমার সমস্ত দর্প পা দিয়া ভাঙিয়া গুড়াইয়া দিয়া যেথায় ইচ্ছা টানিয়া লইয়া যান না? অস্বীকার করিবার, প্রতিবাদ করিবার আমি কেহ নয়, কিন্তু তাহা মানিয়া লইবার অধিকার তাহারও তো নাই। হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিতেই বক্ষলগ্ন চরণের তন্দ্রা ভাঙিয়া গেল। কি মা? কুসুম তাহাকে বুকে চাপিয়া চুপি চুপি বলিল, কাকে বেশি ভালোবাসিস বলতো চরণ, তোর বাবাকে না আমাকে? চরণ তৎক্ষণাৎ জবাব দিল, তোমাকে মা। বড় হয়ে তোর মাকে খেতে দিবি চরণ? হাঁ, দেব। তোর বাবা যখন আমাকে তাড়িয়ে দেবে, তখন মাকে আশ্রয় দিবি তো? হাঁ, দেব। কোন অবস্থায় কি দিতে হইবে ইহা সে বোঝে নাই, কিন্তু কোনো অবস্থাতেই নূতন মাকে তাহার অদেয় কিছু নাই ইহা সে বুঝিয়াছিল। কুসুমের চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। চরণ ঘুমাইয়া পড়িলে সে চোখ মুছিয়া তাহার পানে চাহিয়া মনে মনে কহিল, ভয় কি, আমার ছেলে আছে, আর কেহ আশ্রয় না দিক, সে দেবেই। দিন সূর্যোদয়ের কিছু পরে মাতা পুত্র নদী হইতে স্নান করিয়া আসিয়াই দেখিল এক প্রৌঢ়া নারী প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইয়া নানাবিধ প্রশ্ন করিতেছেন, এবং কুঞ্জনাথ সবিনয়ে
যথাযোগ্য উত্তর দিতেছে। ইনি কুঞ্জনাথের শাশুড়ি। শুধু কৌতূহলবশে জামাতার কুটিরখানি দেখিতে আসেন নাই, নিজের চোখে দেখিয়া নিশ্চয় করিতে আসিয়াছেন একমাত্র কন্যারত্নকে কোনোদিন এখানে পাঠানো নিরাপদ কিনা। হঠাৎ কুসুমকে প্রবেশ করিতে দেখিয়া তিনি অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিলেন। তাহার সিক্ত বসনে যৌবন শ্রী আঁটিয়া রাখিতে পারিতেছিল না। দেহের তপ্ত কাঞ্চন বর্ণ ভিজা কাপড় ফুটিয়া বাহির হইতেছিল। আর্দ্র এলো চুলের রাশি সমস্ত পিঠ ব্যাপিয়া জানু স্পর্শ করিয়া ঝুলিতেছিল। তাহার বাম কক্ষে পূর্ণ কলস, ডান হাতে চরণের বাম হাত ধরা, তাহার হাতেও একটি ক্ষুদ্র জলপূর্ণ ঘটি। সংসারে এমন মাতৃমূর্তি কদাচিৎ চোখে পড়ে, এবং যখন পড়ে তখন অবাক হইয়াই চাহিয়া থাকিতে হয়। কুঞ্জনাথও হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া কুসুমের লজ্জা করিয়া উঠিল। সে ব্যস্ত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই কুঞ্জ শাশুড়ি বলিয়া উঠিলেন, এই কুসুম বুঝি? কুঞ্জ খুশি হইয়া কহিল, হাঁ মা, আমার বোন। সমস্ত প্রাঙ্গণটায় গোময় দিয়া নিকানো, তাই কুসুম সেইখানেই ঘড়াটা নামাইয়া রাখিয়া প্রণাম করিল। মায়ের দেখা দেখি চরণও প্রণাম করিল। তিনি বলিলেন, এ ছেলেটিকে কোথায় দেখেছি যেন। ছেলেটি তৎক্ষণাৎ আত্মপরিচয় দিয়া কহিল, আমি চরণ, ঠাকুরমার সঙ্গে আপনাদের বাড়িতে মামাবাবুর মেয়ে দেখতে গিয়েছিলুম। কুসুম সস্নেহে হাসিয়া তাহাকে কোলের কাছে টানিয়া বলিল, ছি বাবা, বলতে নেই, মামিমাকে দেখতে গিয়েছিলুম বলতে হয়। কুঞ্জ শাশুড়ি বলিলেন, বেন্দাবষ্টমের ছেলে বুঝি? এক ফোঁটা ছোড়ার কথা দেখো। দারুণ বিস্ময়ে কুসুমের হাসি মুখ এক মুহূর্তে কালি হইয়া গেল। সে একবার দাদার মুখের প্রতি চাহিল, একবার এই নিরতিশয় অশিক্ষিতা অপ্রিয়বাদিনীর মুখের প্রতি চাহিল। তারপর ঘড়া তুলিয়া লইয়া ছেলের হাত ধরিয়া রান্নাঘরে চলিয়া গেল। অকস্মাৎ এ কি ব্যাপার হইয়া গেল। কুঞ্জ নির্বোধ হইলেও শাশুড়ির এত বড় রুক্ষ কথাটা কানে বাজিল। বিশেষ ভগিনীকে ভালো করিয়াই চিনিত। তাহার মুখ দেখিয়া মনের কথা স্পষ্ট অনুমান করিয়া সে অন্তরে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে বুঝিয়াছিল কুসুম ইহাকে আর কিছুতেই দেখিতে পারিবে না। তাহার শাশুড়িও মনে মনে লজ্জা পাইয়াছিল। ঠিক এইরূপ বলা তাহারও অভিপ্রায় ছিল না, শুধু শিক্ষা ও অভ্যাসের দোষেই মুখ দিয়া বাহির হইয়া গিয়াছিল। রান্নাঘর হইতে কুসুম গোকুলের বিধবার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল। বয়স 40 পূর্ণ হয় নাই। পরনে থান কাপড়, কিন্তু গলায় সোনার হার, কানে মাকড়ি, বাহুতে তাগা এবং বাজু। নিজের শাশুড়ির সহিত তুলনা করিয়া তাহার ঘৃণা বোধ হইল। দাদার সহিত তাহার কথাবার্তা হইতেছিল। কি কথা তাহা শুনিতে না পাইলেও ইহা যে তাহারই সম্বন্ধে হইতেছে তাহা বেশ বুঝিতে পারিল। তিনি পান এবং দোক্তাটা কিছু বেশি খান। সকাল হইতে শুরু করিয়া সারা দিনটাই সেটা ঘন ঘন চলিতে লাগিল। স্নানান্তে তিলক সেবা অনুষ্ঠানটি নিখুঁত করিয়া সম্পন্ন করিলেন। এই দুটি ব্যাপারের সমস্ত আয়োজন সঙ্গে করিয়াই আনিয়াছিলেন। ছোট আরশিটি পর্যন্ত ভুলিয়া আসেন নাই। কুসুম নিত্য পূজা সারিয়া রাঁধিতে বসিয়াছিল। তিনি কাছে আসিয়া বসিলেন। এদিক ওদিক চাহিয়া একটু হাসিয়া বলিলেন, কই গা, তোমার গলায় মালা নেই? তিলক সেবা করলে না? কি রকম বষ্টমের মেয়ে তুমি বাছা? কুসুম সংক্ষেপে কহিল, আমি ওসব করিনে। করিনে বললে চলবে কেন? লোকে তোমার হাতে জল পর্যন্ত খাবে না যে। কুসুম ফিরিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, আপনার তাহলে আলাদা রান্নার জোগাড় করে দিই? আমি আপনার লোক, তোমার হাতে না হয় খেলুম, কিন্তু পরে খাবে না তো? কুসুম জবাব দিল না। কুঞ্জ আসিয়া জিজ্ঞাসা করিল, চরণ কখন এলো কুসুম? কাল সন্ধ্যার সময়। কুঞ্জ শাশুড়ি কহিলেন, এই শুনি বেন্দাবষ্টম আর নেবে না, কিন্তু ছেলে চাকর পাঠিয়ে দিয়েছে তো। কুঞ্জ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল,
তুমি কোথায় শুনলে মা? মা গাম্ভীর্যের সহিত বলিলেন, আমার আরো 4টে চোখ কান আছে। তা সত্যি কথা বাছা, তারা এত সাদাসাদি হাঁটাহাঁটি করলে তবু তোমার বোন রাজি হলো না। লোকে নানা কথা বলবেই তো। পাড়ার 5জন ছেলে ছোকরা আছে। তোমার বোনের এই সমস্ত বয়স, অমন কাঁচা সোনার রং, লোকে বলে মন না মতি। পা ফসকাতে মন টলতে কতক্ষণ বাছা? কুঞ্জ সায় দিয়া বলিল, সে ঠিক কথা মা। কুসুম সহসা মুখ তুলিয়া ভীষণ ভ্রুকুটি করিয়া কহিল, তুমি এখানে বসে কি করছো দাদা? উঠে যাও। কুঞ্জ থতমত খাইয়া উঠিতে গেল, কিন্তু তাহার শাশুড়ি উষ্ণ হইয়া বলিলেন, দাদাকে ঢাকলেই তো আর লোকের চোখ ঢাকা পড়বে না বাছা। এই যে তুমি নদীতে চান করে ভিজে কাপড়ে চুল এলিয়ে দিয়ে এলে, ও দেখলে মুনির মন টলে কিনা তোমার দাদাই বুকে হাত দিয়ে বলুক দেখি। কুসুম চেঁচাইয়া উঠিল, তোমার পায়ে পড়ি দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো না, যাও এখান থেকে। তাহার চিৎকার ও চোখ মুখ দেখিয়া কুঞ্জ শশব্যস্তে উঠিয়া পলাইল। কুসুম উনান হইতে তরকারির কড়াটা দুম করিয়া নিচে নামাইয়া দিয়া দ্রুত বেগে ঘর হইতে বাহির হইয়া গেল। কুঞ্জ শাশুড়ি মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। তাহার সমকক্ষ কলহ বীর সংসারে নাই, ইহাই ছিল তাহার ধারণা। এই সহায় সম্বলহীন মেয়েটা তাকে যে হতবম্ব করিয়া দিয়া উঠিয়া যাইতে পারে, ইহা তিনি স্বপ্নেও ভাবেন নাই।